নমস্কার বন্ধুরা, আজ আমরা সকাল সকাল বেরিয়ে গেছি সাইট সিন দেখার জন্য। আজ অনেক সকালে বেরিয়ে গেছি, একদম স্নান টান সেরে। এখন বাজে ঘড়িতে প্রায় 7টা মতো। আর গুজরাটে আমরা জানেন যে 7টা মানে একদম ফার্স্ট সকাল, যেটা আমাদের এখানে হয়তো 5টা 6টা বাজবে। তো অনেক সকালে বেরিয়ে গেছি। এখানে আমাদের গাড়ি চলে এসেছে। আগের দিন আমরা গাড়িটা বুকিং করে নিয়েছিলাম। আজকে আমরা এই যে দ্বারকায় সাইট সিনগুলো দর্শন করব। আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। এখানে কিন্তু আজকে সারা দিনটা প্রায় অনেকগুলো আমাদের স্পট আছে, প্রায় 11-12টার মতো স্পট আমরা এখান থেকে বুকিং করেছি। 2500 টাকা নিয়েছে আজকের জন্য। আজকে সারাদিনটা আমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবে। তার জন্য এখান থেকে আপনি দ্বারকা মন্দিরের কাছাকাছি অনেকগুলো এজেন্সি আছে, আপনি যেখান থেকে হোক আপনি একটা ভালো গাড়ি পছন্দ করে আপনি দাম দর করে নিতে পারবেন। 2500 টাকা 3000 টাকা যে যেমন পারবে বললো। আমাদের 2500 টাকা নিয়েছে, তাই গাড়ি নিয়ে আমরা বেরিয়ে পড়ছি। আজকে আমরা সারাদিনটা ঘুরবো আর আনন্দ উপভোগ করব। আর সেই আনন্দ কিছুটা অংশ আপনাদেরকে ক্যামেরার মাধ্যমে দেখানোর চেষ্টা করব। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ভিডিওগুলি আপনাদের কাছে তুলে ধরলাম। আপনাদের এই ভিডিওর মাধ্যমে এই যে গুজরাটের বিভিন্ন দর্শনীয় স্থানগুলো আপনারা দেখছেন, উপভোগ করছেন, এগুলো কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানানোর চেষ্টা করবেন। এখন আমরা এগিয়ে চলেছি নাগেশ্বর জ্যোতিষিলিঙ্গ। দেখুন, এই আমাদের নাগেশ্বর জ্যোতিষিলিঙ্গ কাছাকাছি আমরা পৌঁছে গেছি। এই নাগেশ্বর জ্যোতিষিলিঙ্গ আপনাদের পুরোটাই ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো, এবং অবশ্যই এই নাগেশ্বর জ্যোতিষিলিঙ্গের যে শিবের যে শুধু মন্দির নয়, শিব ঠাকুরকেও আমরা দেখাবো। কারণ এখানে ক্যামেরা পুরোপুরিভাবে গ্রহণযোগ্য বা অ্যালাউ আছে, তাই আমরা এসছি। আমরাও দর্শন করেছি, আমরাও খুব আনন্দ করেছি, খুব উপভোগ করেছি এই আমাদের ভোলা মহেশ্বরকে, শিবকে দর্শন করে। এবং আমি চেষ্টা করব আপনাদেরকেও যাতে দর্শন করতে পারেন। কারণ এখানে যেহেতু কোনো বাধা নেই যে ফোন নিয়ে ঢোকা যাবে না বা এরকম কোনো ছবি তোলা যাবে না, তাই আমরা সবাই দর্শনের সাথে সাথে আপনাদের দর্শন করার চেষ্টা করলাম। এবার এই দেখুন, এখানে বেশ কিছু নিষেধ আছে, যেটা মেয়েরা বা ছেলেরা হাফ প্যান্ট পরে যাওয়া যাবে না, ছেঁড়া জিন্স পরে ব্যবহার করা যাবে না ভিতরে। তাই এই নিয়মটুকুই পালন করে বাইরের জুতোগুলো খুলে রেখে আমরা এই গেট দিয়ে ভিতরে লাইন দিয়ে আমরা ঢুকছি। এবং এর সাথে সাথে এই নাগেশ্বর শিবের এই যে মন্দিরটি আছে, এর একটা পিছনে কিন্তু একটা পৌরাণিক কাহিনী আছে। চলুন সেই পৌরাণিক কাহিনী শুনতে 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 আমরা ভোলা মহেশ্বরকে দর্শনটা সেরে নিই। এক সময় দারুক নামে এক অসুর ও তার স্ত্রী দারুকা শিব ভক্তদের উপর ভয়ঙ্কর অত্যাচার করত। ঠিক সেই সময় শিব ভক্ত সুপ্রিয়া নামের এক নারী অসুরের কারাগারে বন্দী ছিলেন। বন্দী থাকা অবস্থায় তিনি প্রতিদিন ওম নমঃ শিবায় এই মন্ত্রটি জপ করতেন এবং শিবের তপস্যা করতেন। এই অবস্থায় সুপ্রিয়ার তপস্যায় মুগ্ধ হয়ে ভগবান শিব সন্তুষ্ট হয়ে আবির্ভাব হয় এবং দারুক অসুরকে বধ করেন এই স্থানে, এবং নাগেশ্বর জ্যোতিষলিঙ্গ রূপে প্রতিষ্ঠিত হয়। কারণ ভক্তদের রক্ষা এবং বিষ ভয় ও মৃত্যু ভয় নাশকারী রূপে এখানে বিরাজ করছেন আমাদের নাগেশ্বর জ্যোতিষলিঙ্গ শিব। দেখুন, এই মন্দিরটি আপনারা মুগ্ধ হবেন এবং শিবকে খুব কাছে থেকে দর্শন করতে পারবেন। এখানে আমরা অনেকটা সময় কাটিয়েছি এবং আমরা খুব কাছে থেকে শিবের যে মূর্তিটি, শিবলিঙ্গটি আমরা দর্শন করেছি। এই শিবলিঙ্গকে নাগেশ্বর শিবলিঙ্গ নামে খ্যাত, এবং শিবের পিছনে অনেক বড় বড় দুটি নাগ আছে।
পিছনে। এবং আমরা দর্শনের পরে আমরা বাইরের দিকে এসে, বাইরেও দুটো মন্দির আছে, সেটাও আপনাদেরকে দর্শন করাবো। এবং এখানে প্রায় 25 মিটার উঁচু একটি শিব মূর্তিও আছে, সেটাও আপনাদেরকে দর্শন করাবো। চলুন ভিডিওটা দেখুন এবং ভোলা মহেশ্বরকে, শিবকে দর্শন করুন।
हाँ सही है। अब वो तो छोड़ फालतू में कहता है किसी ना किसी को भेज दे। तुम्हारी भी अच्छी आती है, तुम्हारे में पड़ता है। गाड़ी वाला हो गया। নাগেশ্বর শিবের জ্যোতির্লিঙ্গ আমাদের দর্শন শেষ। এখন আমরা আবার গাড়িতে করে এগোবো। এবার আমাদের দ্বিতীয় স্পট হচ্ছে গোপী তালাব। এটাই হচ্ছে গোপী তালাব। এখানে এসে বেশ কিছু ছোট ছোট মন্দির আছে, যেটা আপনারা ঘুরে ঘুরে দেখতে পারেন। এবং এই গোপী তালাবে কিন্তু একটি বড়, খুব বড় একটা মাহাত্ম্য আছে। এই গোপী তালাবে আপনারা এসে কিন্তু কিছু না কিনলেও অন্তত একটা গোপী চন্দন নিয়ে যাবেন বাড়িতে, কারণ এরও কিন্তু খুব বড় একটা মাহাত্ম্য আছে। এখানে কিন্তু ক্যামেরা নিয়ে কোনোভাবেই মন্দিরটাই বিশেষ করে অ্যালাউ নয়। সামনে গিয়ে আপনারা মেন যে আমাদের দর্শনীয় স্থান গোপী তালাব, সেটাকে আপনি ভিডিও করতে পারবেন, দেখতে পারবেন। গোপী তালাব, এখানে দেখার জন্য ছোট দুটো মন্দির আছে, মন্দিরগুলো দেখা হয়ে গেছে। এবার আমরা গোপী তালাবের দিকে এগিয়ে যাচ্ছি।
এই সেই স্থান যেটা আমি এক্ষুনি বলছিলাম, গোপীতালা, যেটা হচ্ছে গুজরাটের সৌরাষ্ট্র অঞ্চলে, বিশেষ করে দ্বারকা এবং এলাকায় বিশ্বাস করা হয় এবং পৌরাণিক কাহিনীও আছে এবং লোকমুখে শোনা যায়। শ্রীকৃষ্ণ বৃন্দাবন ত্যাগ করে দ্বারকার রাজ্য স্থাপন করার পর বৃন্দাবনের গোপিনীরা কৃষ্ণ বিরহে গভীর দুঃখে নিমজ্জিত হন এবং কৃষ্ণের স্মরণে নিয়ন্ত্রণ কাঁদতে কাঁদতে গোপীরা ধীরে ধীরে সবাই এই জল সমাধি হন। এই যে তালাব বা পুকুর বলা হয়, এই পুকুরে জল সমাধি হয় এবং সেই দেহ মাটির সঙ্গে মিশে গিয়ে একটি পবিত্র ভূমি সৃষ্টি হয়। পরবর্তীকালে জন্ম নেয় গোপীচন্দ্র। আর এই মাটি বিশেষ শুভ, শীতল ও পবিত্র। গোপীদের প্রেম, কৃষ্ণ ভক্তির সর্বোচ্চ স্তর, সেই প্রেমেরই স্মৃতিচিহ্ন হলো গোপীচন্দন। আর এই পুকুরেরই একমাত্র যে মাটিটা আছে, সেই মাটিটাই হচ্ছে আমাদের গোপীচন্দন। এই মাটিটা তৈরি হয়েছিল গোপিনীদের দেহ থেকে, তাই এই মাটিকে বলা হয় গোপীচন্দন। আপনারা এই স্পটটা যদি কখনো যান, দেখবেন চারিদিকে অন্য মাটি, কিন্তু কেবলমাত্র পুকুরের মাটিটা চন্দন মাটি। এটা এখানকার বিশেষত। এবং আপনারা যদি যান, আগে বললাম যে আমরাও নিয়ে এসেছি একটি করে চন্দন, গোপীচন্দন। এটা দেখার পরে আমরা আবার গাড়িতে করে চলেছি অন্য একটি স্পটে। এবং যাওয়ার সময় এই যে এটা ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি, এটা হচ্ছে সুদর্শন সেতু। এই সুদর্শন সেতু খুব পুরনো নয়, কারণ নতুন করে আমাদের প্রধানমন্ত্রী যখন প্রধানমন্ত্রী হলেন তখন এই সুদর্শন সেতুটি তৈরি করেছে। এখন আমাদের নেক্সট যে স্পট আছে সেটা হচ্ছে ভেদ দ্বারকা। ভেদ দ্বারকা হচ্ছে শ্রীকৃষ্ণ এই দ্বারকাটা উপহার পেয়েছিল সুদামার কাছ থেকে, তাই এই ভেদ দ্বারকায় এখন আমাদের স্পটটি আমরা দর্শন করতে যাব। এখানে যাওয়ার আগে বলে রাখি, এখানে কিন্তু যেতে গেলে দুটো উপায় যেতে পারেন। আপনারা হেঁটে যেতে পারেন এবং অটোতে যেতে পারেন। আমাদের দেখুন ওই গাড়ি জাস্ট সুদর্শন সেতুটা ক্রস করার পরে আমাদেরকে এখানে নামিয়ে দিয়েছে। এবার আপনারা এখান থেকে অটোয় করে যেতে পারেন, আমরা কিন্তু হেঁটেই চলেছি। এখান থেকে মাত্র 5 মিনিট লাগবে হেঁটে যেতে। আমরা হেঁটে গিয়ে প্রথম দেখব ভেদ দ্বারকা, এবং ভেদ দ্বারকাতে সেই হিসাবে ফটো তোলার কোনো জায়গা নেই, তাই আমরা শুধুমাত্র দর্শন করেছি, আপনাদেরকে সেই হিসাবে দর্শন করাতে পারলাম না, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। এরপরেই আমরা দেখব যে সোনার দ্বারকা। আর সোনার দ্বারকা দেখার পর আমরা আবার নতুন একটি স্পটে যাব, সেখান থেকে আপনাদেরকে ভিডিওগুলো দেখাতে পারবো। আপনারা যতটুকু পেরেছি চেষ্টা করেছি আপনাদেরকে কিছুটা দর্শন করানো। দেখুন, ভেদ দ্বারকা ঢোকার আগে আমাদের গেটের কাছে মোবাইলগুলোকে জমা দিয়েই তবে ঢুকতে হচ্ছে। এখানে আমাদের দেখুন জমা দিয়ে ঢুকতে হচ্ছে, তাই সেই হিসাবে ভিডিও করতে পারিনি। এবং এর স্পটটা দেখার পরে আমরা এসেছি এখন সোনার দ্বারকা। এটাই হচ্ছে ওই দেখুন ভেদ দ্বারকা, ওখান থেকে এসে পাশ থেকে রাস্তা দেখে নিন, আপনার দেখতে আসেন 2 মিনিট সময় লাগবে। এরপরে আমরা এসেছি এখন সোনার দ্বারকা। এখানে আমরা সেই হিসাবে ভিডিও করতে পারিনি। এই সোনার দ্বারকা দেখার পরে আমাদের পরবর্তী গন্তব্যস্থল হচ্ছে মকরধ্বজ মন্দির। আপনারা অনেকেই জানেন যে মকরধ্বজ ছিলেন হনুমানজির পুত্র। সবাই জানে যে হনুমান হচ্ছে ব্রহ্মচারী, কিন্তু তাহলে হনুমানের পুত্র কি হবে, এর জন্য এটা বড় একটা কাহিনী আছে। এবার যে জায়গায় আমরা যাবো সেটা হচ্ছে মকরধ্বজ মন্দিরে।
আমার হুগলি পার তো ভালো যায় দেখা যায় খুব সহজ আর কিছু দেখতে হবে আমরা এখন পৌঁছে গেছি মকরধ্বজ মন্দিরের কাছে। আর এই মকরধ্বজ মন্দির দর্শনের সাথে সাথে এই মন্দিরের একটা পৌরাণিক কাহিনীও জড়িয়ে আছে। সেই কাহিনীটাও অবশ্যই আমরা জানব। লঙ্কা যুদ্ধের সময় শ্রী হনুমান যখন অশেষ শক্তি নিয়ে যুদ্ধ করছিলেন এবং যুদ্ধের পর হনুমান একটি সমুদ্রে স্নান করেন, সেই সময় তার শরীর থেকে নির্গত বীর্যবিন্দু সমুদ্রের জলে পড়ে। তখন সেই বীর্য এক মকর অর্থাৎ কুমির গিলে ফেলে এবং দেবকৃপায় সেই মকর গর্ভবতী হন এবং পরে জন্ম নেন এক আশ্চর্য সন্তান, তার নামই হচ্ছে মকরধ্বজ। আর সেই মকরধ্বজ নিয়ে অনেক বড় একটা কাহিনী আছে। সেটা যদি জানতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। চেষ্টা করব আমি আপনাদের সামনে আমার যতটুকু জানা আছে সেটা তুলে ধরা। দেখুন আমরা এখন চলে এসেছি মকরধ্বজ মন্দিরের সামনেই একদম। আর মকরধ্বজ মন্দিরের সামনে দেখুন মন্দিরের পাশে একটা ছোট্ট মতো একটা মন্দির করা আছে, যেখানে রাম লক্ষ্মণ সীতা আছে, হনুমানজি আছে এবং এখানে এই সেই শিলা বা পাথর, যেটা হচ্ছে রাম নাম লিখে যেটা সমুদ্রে, যেটা আপনারা তামিলনাড়ুতে রাম সেতু যেটা সেই রকমই একটি পাথর এখানে জলে ভাসমান, এখানে কাঁচের বক্সের মধ্যে রেখে দিয়েছে এবং এর সামনে হচ্ছে এটাই হচ্ছে মকরধ্বজ মন্দির। আপনারা দর্শন করুন, অবশ্যই আপনাদের খুব ভালো লাগবে। মকরধ্বজ মন্দির দর্শনের পর আমরা এখন চলে এসেছি 64 ধ্বনি মন্দির। এই 64 ধ্বনি মন্দিরটা, এখানে অনেক ঋষি মুনি এখানে কিন্তু বিশেষ বিশেষ তিথিতে 64টা স্থানে হচ্ছে যজ্ঞ হয়, যেটা আপনারা দেখতে পাবেন এখানে আসলে। এবং আমিও চেষ্টা করবো আপনাদের সেই ছোট্ট ছোট্ট জায়গাগুলো দেখানো। আমাদেরকে বললাম যে 64 ধ্বনি মন্দিরে আমরা পৌঁছে গেছি। আর এখানে দেখতে পাবেন 64টি কুণ্ড আছে, যেখানে হচ্ছে এই বিশেষ বিশেষ তিথিতে এই 64টা কুণ্ডেতে হোম হয়। এখানে দেখতে পাচ্ছেন এখানে সাধু ঋষিরা বসে এখানে যজ্ঞ করেন এবং আগে এটা যজ্ঞ হতো এবং এখনও সেই স্থানেই যজ্ঞ হয়। এই হচ্ছে 64 ধ্বনি মন্দির। আর এরপরেই আমরা আবার সুদর্শন ব্রিজ ধরে আবার দ্বারকার দিকে এগিয়ে যাব এবং ওখানে আরও বেশ কিছু সুন্দর সুন্দর মন্দির দর্শন করব।
এই মন্দিরটি দর্শনের শেষ হওয়ার সাথে